নমস্কার, শুরু করছি বাংলা বলছে। 21শে ফেব্রুয়ারি ভাষা আন্দোলনের স্মৃতি বিজড়িত, আর আরেক 21-এর মঞ্চকে বেছে নিয়ে ভাষা আন্দোলনের ডাক দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। গত কয়েকদিন ধরেই এই চর্চাটা চলছে। দেশের বিভিন্ন প্রান্তে বাংলাভাষী তাদের হেনস্থার অভিযোগ উঠছে, যাই নিয়ে বিজেপিকে বাঙালি বিদ্বেষী এই আক্রমণে বিদ্ধ করছে তৃণমূল কংগ্রেস। এরই মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি পশ্চিমবঙ্গে এসেছেন এবং বঙ্গে এসে বাঙালি অস্মিতার কথা শোনা গেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গলায়। তিনি জয় শ্রীরাম ছেড়ে জয় মা দুর্গা জয় মা কালী বলেছেন। আজকে 21শে জুলাইয়ের যে মঞ্চ 26-এর আগে শেষ 21শে জুলাই, অর্থাৎ 26-এর প্রচারের সুর কি হবে, কি রোড ম্যাপ হবে, তার সুরটা আজকেই বেঁধে দেবে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে রাজনৈতিক মহল মনে করছিল যে বাঙালি অস্মিতা এটাই হতে চলেছে 2026-এর ফোকাস, এবং দেখা গেল তাই। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি মুখরাটা করে দিলেন। তিনি বললেন যে জয় শ্রীরাম ছেড়ে এখনই জয় মা কালী জয় মা দুর্গা বলতে হচ্ছে, 2026-এর পর জয় বাংলা বলাবো। আর এরপর মমতা বন্দ্যোপাধ্যায় তিনি উত্তম ব্রজবাসী, আপনাদের মনে আছে যে গত সপ্তাহে যে উত্তম ব্রজবাসীকে নিয়ে তোলপাড় হয়েছে রাজ্য রাজনীতি। কুচবিহারের বাসিন্দা উত্তম ব্রজবাসী, যার কাছে আসামের ফরেনার্স ট্রাইব্যুনালের নোটিশ এসে পৌঁছেছিল, সেই উত্তম ব্রজবাসীকে পাশে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এই বাংলার ইস্যু নিয়ে, বাঙালির ইস্যু নিয়ে রাজ্যের বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যে যেভাবে বাঙালিদের নিশানা করা হচ্ছে সেই ইস্যু নিয়ে বিজেপিকে তীব্রভাবে বিঁধলেন এবং 27শে জুলাই থেকে ভাষা আন্দোলনের ডাক দিলেন তিনি। এবং একই সঙ্গে তার হুঁশিয়ারি, বাংলাকে বদলাতে গিয়ে ভারত সরকারের বদল হয়ে যাবে না তো। 2026-এ আরও বেশি আসন নিয়ে ক্ষমতায় ফিরতে হবে এবং তারপর দিল্লিতে পাল্টাতে হবে, ডাক দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই সব নিয়ে আলোচনা করব। আমাদের সঙ্গে যারা উপস্থিত রয়েছেন তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। আমাদের সঙ্গে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রয়েছেন বৈশ্যানর চট্টোপাধ্যায়, বিজেপির পক্ষ থেকে প্রীতম দত্ত, কংগ্রেসের পক্ষ থেকে আশুতোষ চ্যাটার্জি, সিপিআইএম এর পক্ষ থেকে সায়ন ব্যানার্জি এবং রাজনৈতিক বিশ্লেষক সাংবাদিক সুমন ভট্টাচার্য। আমি শুরুতে একটু আপনাদের দেখাই যে আজকে শুরু থেকে শেষ পর্যন্ত 21শে জুলাইয়ের মঞ্চের মূল ফোকাস ছিল এই বাঙালি অস্মিতাই। দেখুন। 26-এর বিধানসভা ভোটের আগে দলকে আন্দোলনের অভিমুখ স্পষ্ট করে দিলেন তৃণমূল নেত্রী। বুঝিয়ে দিলেন বিজেপির বিরুদ্ধে লড়াই এবার অস্ত্র বাঙালি অস্মিতা। বাংলা ভাষা ও বাঙালিদের ওপর সন্ত্রাসের অভিযোগে 27শে জুলাই থেকে ভাষা আন্দোলনের ডাক দিলেন তিনি। হুমকি দিলেন লড়াই দিল্লি পর্যন্ত পৌঁছে দেওয়ার। বাংলার ওপরে যদি অত্যাচার করো, বাংলা ভাষায় কথা বলে যদি অপরাধ হয়, তাহলে মনে রেখো ইঞ্চিতে ইঞ্চিতে জবাব দেব। এবং ভাষা আন্দোলন শুরু হবে 27শে জুলাই থেকে। মনে থাকবে, 27শে জুলাই থেকে ভাষা আন্দোলন শুরু হবে। বাঙালি হেনস্থার অভিযোগের প্রমাণ দিতে কেন্দ্রের জারি করা বিজ্ঞপ্তি তুলে ধরলেন মুখ্যমন্ত্রী। বললেন রাজ্যে এমন হলে কমিশনের অফিস ঘেরাও হবে। যদিও উত্তরবঙ্গ অভিযানে গিয়ে শুভেন্দু বলেন বিহারের মতো বাংলাতেও জারি হবে এসআইআর। প্রথম সার্কুলার গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার, এটা আমাদের রাজ্যে পাঠায়নি, বিজেপি রাজ্যগুলোকে পাঠিয়েছে। যাকেই সন্দেহ হবে 1 মাস জেলে আটকে রাখতে পারবে, ডিটেনশন ক্যাম্প করে। বিহারের মতো এসআইআর চাই। ভারতীয় মুসলিমরা আছেন, আপনাদের কোনো চিন্তা নেই, কিন্তু রোহিঙ্গা মুসলমান, বাংলাদেশি মুসলমান একটাকেও ভোটার তালিকায় থাকতে দেব না, দেব না, দেব না। মমতা অবশ্য তৈরি হয়েছিলেন রাজ্যের বাসিন্দাদের কিভাবে বিজেপি শাসিত রাজ্য এনআরসির নামে হেনস্থা করছে তা তুলে ধরতে দিন কোচবিহারের বাসিন্দা উত্তম ব্রজবাসীকে মঞ্চে ডেকে নেন মুখ্যমন্ত্রী। আসাম গভর্নমেন্ট কত বড় উদ্ধত্ত, তাকে এনআরসির নোটিশ পাঠিয়েছে। বলুন, একটা রাজবংশী ভাই, তার কি অধিকার আছে? কি অধিকার আছে বিজেপি গভর্নমেন্ট? জবাব দাও, জবাব চাই।
মমতার আগেই অবশ্য দলের লড়াই দিক নির্দেশ করে দিয়েছিলেন অভিষেক। বাংলার মাটিতে দাঁড়িয়ে জয় শ্রীরামকে বর্জন করে জয় মা দুর্গা বলতে হচ্ছে। আর 10 মাস তারপর জয় বাংলা বলবে। 2021-এর আগে বলেছিলাম খেলা হবে, এবার বলছি পদ্ম ফুল উপড়ে ফেলা হবে। 18 জুলাই দুর্গাপুরে এসে বাঙালি অস্মিতার ডাক দিয়েছিলেন প্রধানমন্ত্রী। জয় শ্রীরামের বদলে শরণ নিয়েছিলেন মা কালী, মা দুর্গা। जय मां काली, जय मां दुर्गा। এদিন প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে রাজ্যে দুর্গা অঙ্গন তৈরির ডাক দেন মুখ্যমন্ত্রী। জগন্নাথ ধাম যেমন করে দিয়েছি, আগামী দিন ওই জগন্নাথ ধামের অনুকরণে একটা দুর্গা অঙ্গন আমি বাংলায় করে দেব। মুখ্যমন্ত্রী বলেন এবারও খেলা হবে, তবে এই খেলা বাংলার সম্মান রক্ষার খেলা। কলকাতা টিভি। শুরুতে আসি প্রীতম, দেশের বিভিন্ন প্রান্তে যেভাবে বাংলাভাষীদের তাদের নিশানা করা হচ্ছে তাই নিয়ে আজকে সুর চড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং সেখানে দাঁড়িয়ে যেমন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য হচ্ছে যে এখনই জয় মা কালী, জয় মা দুর্গা বলতে হচ্ছে, 2026-এর পর জয় বাংলা বলতে হবে। আর মুখ্যমন্ত্রী বলছেন যে দিল্লির সরকার বদলে যাবে না তো এই বাংলা বদল করতে চেয়ে। সেই রকম স্বপ্ন নিয়ে এর আগেও প্রচুরবার দেখেছেন। প্রধানমন্ত্রী হওয়ার প্রধানমন্ত্রী বলতো না, প্রধানমন্ত্রী বাংলা ভাষার বারবার উনি যেভাবে বাংলা ভাষাকে উনি অপমান করেন, বাংলা ভাষা ঠিক করে বলতে পারেন না, প্রধানমন্ত্রীও ঠিক করে বলতে পারেন না। আমি আপনাদের এটা একটু ফোকাস করতে বলছি, আপনার ক্যামেরাম্যানকে। বাংলার প্রথম ভাষা শহীদ রাজেশ তাপস, আমরাও ছিলাম সেই আন্দোলনে। এই রাজেশ তাপস আন্দোলন করেছিল যে কেন উর্দু ভাষা চাপিয়ে দেওয়া হচ্ছে, যার ওইখানে টিচার বাংলা ভাষার জন্য আন্দোলন করতে গিয়ে মমতা ব্যানার্জির পুলিশ গুলি করে হত্যা করে। তাদের আজকে দেহটা এখনও সৎকার করতে আমরা পারিনি, এনআইএ তদন্ত কোর্ট দিয়েছে, এখনও সে তদন্ত চলছে। এবং মমতা ব্যানার্জি 21শে সেপ্টেম্বর 2015 যেখানে যেখানে মুসলমান অধ্যুষী এলাকা, সেই জায়গাটাকে উর্দু ল্যাঙ্গুয়েজ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ করার জন্য মমতা ব্যানার্জি বলেছিলেন। এই মমতা ব্যানার্জি আজকে হঠাৎ আপনার অবনী ঠাকুর, যে আমাদের অবনীন্দ্রনাথ ঠাকুর, তার মানে যে প্রথম ভারত মাতা এঁকেছিলেন, সিস্টার নিবেদিতা সেটাকে প্রেস করেছিলেন, যেটা একটা জাতীয়তাবাদ, রাষ্ট্রীয়বাদ পুরো ভারতবর্ষের মধ্যে এই ছবিটার থেকে সবার মধ্যে প্রতিপাদিত হবে। তো সেই জায়গাটায় উনি সেই অবনী ঠাকুরের জায়গা, শান্তিনিকেতন, ওনার যে স্মৃতি বিজড়িত বাড়ি, সেটা ভেঙে ঘুরিয়ে দেওয়া হয়েছে বাংলাদেশের মতো। যেমন বাংলাদেশেও রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে সত্যজিৎ রায়ের বাড়ি ঘুরিয়ে দেওয়া হয়েছে, সেই জিনিসটা মমতা ব্যানার্জির আমলে আমাদের বাঙালির যে অস্মিতা, সেই অবনী ঠাকুরের বাড়ি ঘুরিয়ে দেওয়া হয়েছে। এবং আজকে দেখুন বাংলা ভাষী এবং বাংলাদেশ এবং বাংলা ভাষীদের নিয়ে উনি গুলিয়ে দেওয়ার চেষ্টা করছেন। উনি বলুন তো, উনি যদি এত সহৃদয় হয় বাংলা ভাষা নিয়ে, তাহলে কেন সিএটা লাগু করছে না? সিএ লাগু করলে যে বাংলাদেশ বা অন্যান্য জায়গা থেকে যারা পশ্চিমবঙ্গ আসবে তো ম্যাক্সিমাম বাংলাভাষী হবে, কেন লাগু করছে না? উনি দেখুন আজকে ওই আজাদ শেখ, যিনি সাদ শেখ, যিনি জঙ্গি ধরা পড়েছিলেন, দুবার ভোট দিয়ে ফেলেছেন তৃণমূলে এবং দু জায়গায় ভোট দিয়েছিলেন, একজন জঙ্গি, এবিটি এর জঙ্গি, উনিও বাংলা ভাষায় কথা বলতেন। এই বাঙালিকে আজকে যেভাবে উনি দাগিয়ে দিচ্ছেন, এই জন্য বাংলা প্রত্যেকটা মানুষের মাথা হেড হয়ে যাচ্ছে। সেই সিআর পার্ক থেকে শুরু করে আপনার ওই ইউপি বিভিন্ন জায়গা থেকে শুরু করে আসাম থেকে, আসামের বরাকবালি যেখানে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ইজ বেঙ্গলি, ওখানে গভর্নমেন্ট করে দিয়েছে। এবং সেখানে হিমন্ত বিশ্ব শর্মা আজকে কিন্তু তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, তাকেও নিশানা করেছেন তীব্র ভাষায়। মিথ্যা কথা বলেছেন। তুমি বারাক ভ্যালির কথা বলছো, আর হিমন্ত বিশ্ব শর্মা বলছেন যে বাংলায় কথা বললেই বোঝা যাবে যে কারা এদেশি কারা বিদেশি। আজকে দেখুন যারা মানে আসামের সাথে আমার নিজস্ব পরিবার ওখানে থাকে, আমি দেখেছি যে কি করে ওখানে এনআরসির সময় প্রায় 3 থেকে 4,000 5,000 লোক এখানে যারা ওখানে গিয়ে বসবাস করে বিভিন্ন চাকরি ব্যবসার মাধ্যমে ওখানে গিয়ে বাসা বানিয়েছে, তাদের যখন ডকুমেন্ট চেয়েছে এখান থেকে ডকুমেন্ট চায়নি। তো আমাদেরও কিছু পরিবারের লোক সেটা এফেক্ট হয়েছিল এবং আমি এখানে যেহেতু পলিটিক্যালের সাথে জড়িত, আমি গিয়ে কিছু ডকুমেন্ট বার করে একটা ব্লাড ব্যাংকের ওনার বাবা চাকরি করতেন, গিয়ে আমি দেওয়ার পর তারপর ওনার এনআরসিতে নাম ওঠে। তো এইটা এই পশ্চিমবঙ্গের এই যে সেম জিনিসটা কোচবিহারে একজন ভদ্রমহিলা রয়েছে, বারবার ডকুমেন্টটা যদি আমি এখানে জন্মাই, তার ডকুমেন্ট দেয়নি, সেটাকে গুলিয়ে ফেলে প্রত্যেকটা বাংলা ভাষীদের আজকে অপমান করছে। চলে এসছেন সায়ন, আজকে মমতা বন্দ্যোপাধ্যায় এই বাঙালি অস্মিতা নিয়ে
তীব্রভাবে সরব হয়েছেন এবং তিনি এটাও বলেছেন যে যদি এগুলো চলতে থাকে, যদি ইলেকশন কমিশন থেকে নাম বাদ দেওয়ার কোনো প্রচেষ্টা হয় তাহলে প্রয়োজনে কমিশনের অফিস ঘেরাও করা হবে। এবং একই সঙ্গে তিনি বলেছেন, তিনি বার্তা দিয়েছেন যে এই আন্দোলনকে আরও প্রবল করার প্রয়োজনে তিনি 27 জুলাই থেকে ভাষা আন্দোলনের ডাক দিচ্ছেন। তোমার বক্তব্য? দেখুন, আমাদের কথা খুব স্পষ্ট এবং খুব পরিষ্কার। বর্তমান সময়তে গোটা দেশে বিজেপি যে বাঙালি বিদ্বেষী একটা রাজনীতি তৈরি করবার চেষ্টা করছে এবং বাঙালিকে জাতিশত্রু হিসেবে দেখানোর চেষ্টা করছে, এটা কার্যত স্পষ্ট হয়ে গেছে। 1 নম্বর কথা। 2 নম্বর কথা, আজকে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর বিরুদ্ধে সরব হয়েছেন। কিন্তু আমি আমার দলের তরফ থেকে মনে করিয়ে দিতে চাই, আজকে যা যা ঘটছে, এই যে বাইরের রাজ্যে বাংলা ভাষায় কথা বললে বাংলাদেশি বা অনুপ্রবেশকারী বলে দেখে দেওয়া, অথবা এই যে এসআইআর বা পশ্চিমবাংলায় আরো যে গুজব রটানোর চেষ্টা করা হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় কি এর দায় অস্বীকার করতে পারেন? আসলে তো তোমার নিশ্চয়ই মনে আছে, এটা কি তোমার মনে হয় যে এসআইআরটা জাস্ট গুজব? আমি হ্যাঁ, আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের আগের দিন আমরা দেখেছিলাম, সায়ন, আমরা এর আগে দেখেছিলাম যে যেদিন পথে নেমেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেদিন তিনি অভিযোগ করেছিলেন যে এর মধ্যে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, যেটি বিজেপি শাসিত রাজ্যগুলোতে সার্কুলেট করা হয়েছে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার একটি বিজ্ঞপ্তি, যেখানে বলা হয়েছে যে বাংলা ভাষায় কথা বলতে দেখলে তাদের অ্যারেস্ট করা যাবে। আজকে তিনি হাতে সেই বিজ্ঞপ্তির কপিটা নিয়ে দেখিয়েছেন। আমি সেই বিষয়তে বলছি না মুপিয়াদি, আমি বলছি আজকে যা কিছু ঘটছে, বাঙালিদের ওপর যে আক্রমণ নেমে আসছে বা বাঙালিদেরকে জাতিশত্রু হিসেবে দেখানোর যে চেষ্টা করা হচ্ছে বা অনুপ্রবেশকারী হিসেবে দেখানোর যে চেষ্টা করা হচ্ছে, আমি খালি স্মরণ করিয়ে দিতে চাইছি 2005 সালে আজকের মুখ্যমন্ত্রী, সেই সময় দক্ষিণ কলকাতা সাংসদ ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, এক দিস্তা কাগজ নিয়ে গিয়ে, তখন আরএসএস এর একদম ছোট্ট মানে কাছের মানুষ, একদম বড় ফুল ছোট ফুল, এক দিস্তা কাগজ নিয়ে গিয়ে সেই সময় স্পিকারের চেয়ারে ছুঁড়ে মেরে বলেছিলেন যে পশ্চিমবাংলায় বামফ্রন্ট সরকার টিকে রয়েছে, এই অনুপ্রবেশকারীদের ডকুমেন্ট। বাঙালিদের মাথা হেট করানো শুরু করেছিলেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী। এ তো আরএসএস এর প্রোপাগান্ডা। এ হচ্ছে 2 নাম্বার কথা। 3 নাম্বার কথা, আজকে বিজেপি বাঙালি অস্মিতা, তৃণমূল বাঙালি অস্মিতা এত কিছু বলতে চাইছে। দেখো, কথা খুব স্পষ্ট, জয় শ্রীরাম বা জয় মা কালী বা জয় দুর্গা, এই সব কটা এক একটা ধর্মীয় স্লোগান। এই ধর্মীয় স্লোগানের সাথে বাঙালি অস্মিতার কিছু যায়ও আসে না, কিন্তু যা যায় আসে বাঙালির সংস্কৃতি, বাঙালির কৃষ্টি, বাঙালির শিল্প, বাঙালির সাহিত্য, বাঙালির সাহিত্য চর্চা, বাঙালির শিক্ষা, যা আমাদের ছিল তা আস্তে আস্তে শেষ হয়ে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায় বা রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি আনসারেবল। কি সুন্দর রাজনীতি দেখো মৌপিয়াদি, 2021 সাল বা 2023 সাল বা 2024 সাল বাইনারিটা ছিল হিন্দু মুসলিমের, আর আজকে 2026 সালের আগে বাইনারি তৈরি হচ্ছে বাঙালি অবাঙালি। অথচ রাজ্যের বুকে অজস্র ইস্যু রয়েছে, যে ইস্যুতে আমরা রাজনীতিটা করার চেষ্টা করছি, চুরি, দুর্নীতি, বেকারত্ব, মূল্যবৃদ্ধি, আরো 100টা ইস্যু রয়েছে যেগুলো নিয়ে চর্চা হচ্ছে বা আরো চর্চার প্রয়োজন রয়েছে। কিন্তু যখন বাংলা ভাষায় কথা বলার জন্য একজনও যদি হন, তিনি দেশের কোনো প্রান্তে হেনস্থার শিকার হন, বা একজনও যদি হন যাকে পুশব্যাক, তুমি বুঝতে পারছো সায়ন, পুশব্যাকটা কিন্তু সাধারণ ব্যাপার না যে তোমাকে আজকে বাড়িতে ফিরতে হলো, তোমাকে অন্য জায়গায় আজকে তোমায় রাত কাটাতে হলো। পুশব্যাক এত সহজ বিষয় নয়, সেটা কিন্তু ডাইলিউটও করা যায় না। আমি সেটাই তোমাকে বলছি, পুশব্যাক সহজ বিষয় নয়, বাঙালিদের ওপর আক্রমণ সহজ বিষয় নয়। এগুলো বহু আগে থেকে বুঝেই আমরা বামপন্থীরা এগুলোর প্রবল বিরোধিতা করে এসেছি, প্রবল বিরোধিতা। আজকের দিনে দাঁড়িয়েও আমরা বলছি যে গোটা ভারতবর্ষ জুড়ে বিজেপি সরকার, বিজেপি আরএসএস এর প্রোপাগান্ডা অনুযায়ী যেভাবে বাঙালি বিদ্বেষকে ছড়াতে চাইছে, আমরা তার বিরুদ্ধে পথে আছি। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তো এই রাজনীতির সূত্রপাত করেছিলেন। আসবো বৈশ্বনাথদা, মানে বাঙালিদেরকে হেনস্থা করা হচ্ছে। দিল্লিতে জয়হিন্দ কলোনি ভেঙে দেওয়া হয়েছে, ইলেকট্রিসিটির লাইন কেটে দেওয়া হয়েছে, জলের লাইন কেটে দেওয়া হয়েছে।
অসমের মুখ্যমন্ত্রী বলছেন যে বাঙালি ভাষায় কথা বললে মনে হয় এরা বাংলাদেশি। উড়িষ্যায় বাঙালিদেরকে হেনস্থা করা হলো, সুরাটেও বাঙালিদেরকে হেনস্থা করা হলো, প্রত্যেকটাই সংবাদ মাধ্যমে এসছে। তারপরে যদি বাঙালি হিসাবে, বাংলার মানুষ হিসাবে বাংলার মুখ্যমন্ত্রী তিনি যদি প্রতিবাদ করেন বা আমরা যদি প্রতিবাদ করি, সেই জায়গাটায় দাঁড়িয়ে বিজেপি একটা অন্যরকম কথা বলার চেষ্টা করছে। ওনারা ভোটার লিস্টে ব্যাপারেও যখন আলোচনা হচ্ছে তখন মুখ্যমন্ত্রী বলেছিলেন যে মহারাষ্ট্রে ওরা ভোটার লিস্টে কারচুপি করেছে, দিল্লিতে কারচুপি করেছে, বিহারেও প্রায় 37 লক্ষ লোকের নাম বাদ দিচ্ছে। তো এইভাবে বিজেপি একটা, আমার এক লাইনের কথা উত্তর হলো যে বিজেপি হলো বাঙালি বিদ্বেষী একটি রাজনৈতিক দল। এবং বাঙালি এই যে সিপিএম সব কিছুর পরে বিজেপি যে বাঙালি বিদ্বেষী সেটা বলে আবার পেছনের সারিতে চলে গিয়ে বলছে, সিপিএমের একটা আছে, কায়দা আছে যে কি করে মমতা ব্যানার্জিকে এন্ট্যাঙ্গেল করা যায়। কারণ মমতা ব্যানার্জি ওনাদের রাজনৈতিকভাবে শূন্য হয়ে গেছেন ওনারা নির্বাচনে, এবং মহাশূন্যে চলে যাবে এটাও মমতা ব্যানার্জি বলেছেন। সুতরাং সাহেব মমতা ব্যানার্জি বাঙালিদের জন্য লড়াই করছেন, বাঙালিদের জন্য প্রতিবাদের কথা বলেছেন, বাংলা ভাষার জন্য আন্দোলনের কথা কর্মসূচি দিয়েছেন। আজকে 21শে জুলাই এত বড় জমায়েতে তিনি করেছেন, 16ই জুলাই মিছিল করেছেন। সিপিএম কোনো কিছু করেনি, শুধু মুখে একটা বলে দিয়ে সমালোচনার পথে। আমি একটু এখানে আশুতোষের কাছে আসি। আশুতোষ, গত বেশ কয়েকটি হাই ভোল্টেজ রাজনৈতিক সভা যদি তৃণমূল কংগ্রেসের দেখি, তাহলে আমি জানি না, আমি অন্তত আমার যেটা অবজারভেশন, আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যে স্লোগানটা বলেছেন যে তৃণমূলের দর্শন, বাম বিজেপির বিসর্জন, কিন্তু আজকে আমার মনে হয়েছে যে কংগ্রেস প্রশ্নে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে নীরব। তিনি রামবাম শ্যামের আতাতের কথা বলেছেন, সাম্প্রতিক অতীতেও বারবার বলেছেন, কিন্তু অধীর রঞ্জন চৌধুরী যখন প্রেসিডেন্ট তখন যে তীব্র আক্রমণ সেটা কংগ্রেস সম্পর্কে তার গলায় শোনা যেত, আজকে আমার কিন্তু মনে হয়েছে যে অনেকটাই কংগ্রেস প্রশ্নে হয় নীরবতা, না হলে কংগ্রেস প্রশ্নে উদাসীনতা, যে কংগ্রেসকে তিনি ধর্তব্যের মধ্যেই রাখছেন না। তোমরা এটাকে কিভাবে দেখছো? না দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় একটা জিনিস জানেন যে কংগ্রেস বাড়লে তৃণমূল কংগ্রেস কমবে পশ্চিমবঙ্গে। তো কংগ্রেসকে অ্যাভয়েড করার নীতি ওনার প্রথম দিন থেকে আমরা জানি, সেটা নিয়ে কোনো আমাদের অসুবিধে নেই। সেই কারণেই তো হাজিরা মোড়ে দেখতে হয় ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী স্ট্যাচুর ইলেকট্রিসিটি লাইন কেটে দিয়ে 5 বছর ধরে সেখানে হোর্ডিং দিয়ে 21শে জুলাই ঘিরে রেখে দেওয়া হয়। এটা আমাদের চোখে দেখতে হয়। এবং আমি যেটা বলি, যেটা নিয়ে মূল আলোচনা হচ্ছে, সেটা হচ্ছে শঙ্কর মালাকারও তো চলে এলেন। না, কে কোথায় যাচ্ছে না যাচ্ছে উনি তো আমাদের চলবেন, আমরা রাস্তায় থাকবো, মানুষের আন্দোলন করবো। শুভঙ্কর সরকার প্রদেশ সভাপতি, আমরা যেভাবে লড়ছি সেইভাবেই লড়বো। এবার শুনুন মন দিয়ে কথা। আপনি একটা SIR এর কথা বলেছেন এখানে, তাই তো? এটা হচ্ছে স্পেশাল ইন্টেন্সিভ রিগিং। এই মডেলটা এনেছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। কি করে না, বিহারে কি দেখেছেন? রিগিংটা কি তোমার স্লিপ অফ টাং, না তোমার সচেতনভাবে রিপ্লেস করা? সচেতনভাবে আমি বলছি এটা রিগিং। আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, তার কারণ হচ্ছে রাহুল গান্ধী প্রথম নেতা গোটা ভারতবর্ষে যিনি ইলেকশন কমিশনের বিরুদ্ধে সরব হয়েছেন, এবং আমরা রাস্তায় নেমেছি বহুবার। তার কারণে ইলেকশন কমিশনকে আমরা কি দেখেছি মহারাষ্ট্রে করতে, আমরা কি দেখছি বিহারে করতে, এবং পশ্চিমবঙ্গ কিন্তু একই মডেল চালু হবে, গোছানো হচ্ছে এখন। আমি আপনাদেরকে বলতে চাই, বিজেপি মনে হয় শিলচরের যে আন্দোলন, ভাষা আন্দোলন, সেটা মনে হয় ভুলে গেছেন। তার কারণ এই বিজেপি সরকার কি করছে, ঝাড়সুগুদা উড়িষ্যা শাসিত। আচ্ছা, ঝাড়সুগুদা যখন অন্য পার্টি রাজত্বে ছিল, আপনারা এগুলো শুনতেন কখনো? যেই বিজেপি সরকার এসছে, আসামে হেমন্ত বিশ্ব শর্মা কি কথাবার্তা বলছেন, কুরুচিকর কথাবার্তা, যেখানে 40%-রও বেশি বাংলাভাষী সেখানে রয়েছেন। আমরা কংগ্রেস পার্টি বাঙালি হিসেবে কি মনে করি, পশ্চিমবঙ্গে যারা আমরা বাংলায় কথা বলি, পশ্চিমবঙ্গে আমাদের সব কিছু, এবং আমরা যারা হিন্দু মুসলমান ভাইরা রয়েছি এবং অন্যান্যরা সকলে মিলে পশ্চিমবঙ্গের আমরা বাসিন্দা, আমরা বাঙালি। এখন একটা জিনিস বুঝতে হবে যে এই যে 17 লক্ষ হিন্দুদের ডিটেনশন ক্যাম্পে কে পাঠিয়েছিল? কংগ্রেসের সরকার পাঠিয়েছিল না, বিজেপির সরকার আসামে। সেখানে তাদেরকে মনে হয়নি। এবং পশ্চিমবঙ্গে তৃণমূলের সরকার নিউ টাউন এবং বনগাঁতে ডিটেনশন ক্যাম্প করার জন্য জায়গা কেন দিয়েছিলেন? পরে বলেছেন না আমরা তো জানি না, আমরা এরকম দিইনি, কিন্তু দিয়েছিলেন, আমরা এটা জানি। আচ্ছা, অনুপ্রবেশ, তৃণমূলও চুপ, বিজেপিও চুপ। এই যে পশ্চিমবঙ্গের যে এত বর্ডার, না একদম চুপ, এগুলো সব সাইলেন্ট। যেভাবে সিবিআই তদন্ত করে না, অভয়ার কোনো বিচার হয় না, ওইটা সেম মডেলে চলছে। এবং এই মডেলটা
চুপ করে বসে আছে, তার কারণ ফেন্সিং নিয়ে কোনো আলোচনা করে নাই বিজেপি তৃণমূল। এবং আপনাদের বলতে হবে যে এই যে অভয়া যিনি মারা গেলেন, তমান্না যিনি মারা গেলেন, এবং 13 জন শহীদ আজকে বৈশাদা মঞ্চে ছিলেন, আমরা বহুবার বৈশাদাকে দেখেছি, খুব পুরনো ছাত্র পরিষদের নেতা ছিলেন আমাদের। বৈশাদা বলুন তো, এই যে আন্দোলনটা, এটা তো 21শে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায় তখন যুব কংগ্রেসের নেত্রী, 13 জন শহীদ হয়েছিলেন তৃণমূলের পতাকা তলে নয়, যুব কংগ্রেসের পতাকা তলে শহীদ হয়েছিলেন। এবং আপনারা এই শহীদ দিবসটাকে এনজয় 21 হিসেবে কেন দেখছেন? ঢাক ঢোল পেটানো হচ্ছে, খুঁটি পুজো চলছে, যাই হোক এটা দেখতে খারাপ লাগে। এবং আমি বলি এই যে 13 জন যারা শহীদ হয়েছিল মৌপিয়া, 21শে জুলাই কমিশনের রিপোর্ট বেরিয়েছে, এই যে যাদের নাম আমি বললাম তারা কি বাঙালি নয়? আমি আসবো, আমি সুমনদার কাছে আসি। সুমনদা, আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের যে স্পিরিটটা আমরা দেখলাম, মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক দিক দিয়ে তার পক্ষে বিপক্ষে নানা মত রয়েছে, সমালোচনা রয়েছে, প্রশংসা রয়েছে, নানা মত রয়েছে, কিন্তু যখন আন্দোলনের প্রসঙ্গ আসে, স্ট্রিট ফাইটের প্রসঙ্গ আসে, তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের সবচেয়ে বড় সমালোচকও মানতে বাধ্য হন যে এই বিষয়টা মমতা বন্দ্যোপাধ্যায় তার একেবারে সহজাত। আজকে কোথাও দাঁড়িয়ে যখন এই বাংলা ভাষীদের স্বার্থে তিনি আরও একবার লড়াইয়ের দামামাটা বাজলেন এবং তিনি সিঙ্গুর, নন্দীগ্রাম, তার আগের যাবতীয় আন্দোলনের প্রসঙ্গ, তার রেফারেন্স টেনে বৃহত্তর আন্দোলনের একটা বার্তা দিলেন, ভাষা আন্দোলন শুরুর ডাক দিলেন 27শে জুলাই থেকে, কোথাও কি সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের যে আন্দোলনের মুখ মমতা বন্দ্যোপাধ্যায়, স্ট্রিট ফাইটার মমতা বন্দ্যোপাধ্যায়, তার ফেরার 2026-এর আগে তার ময়দানে ফেরার একটা ইঙ্গিত পাচ্ছেন? দেখুন, আমি আপনার প্রশ্নের উত্তরে 10 সেকেন্ড নেব। এটা হচ্ছে একটা কেন্দ্রীয় সরকারের একজন কর্মীকে স্পেশাল ইন্টেন্সিভ রিভিউয়ের জন্য পশ্চিমবঙ্গে যোগ দিতে বলা হয়েছে। সো এটা কোনো গল্প কথা না, লেফটের লোকরা যা ভাবছে, ইট হ্যাজ বিন অলরেডি অর্ডার্ড। এনি ডে এই ওয়েস্ট বেঙ্গলে স্পেশাল ইন্টেন্সিভ রিভিউ শুরু হবে, যেটাকে কংগ্রেস রাইটলি হয়তো স্পেশাল ইন্টেন্সিভ রিগিং বলছে। ফলে এর চাইতে জরুরি সমস্যা এই মুহূর্তে পশ্চিমবঙ্গে কিছু নেই। এবার আপনি আমাকে প্রশ্ন করেন যে লেফটটা কেন ব্যাপারে উদাসীন, তার উত্তরও আশুতোষ বাবুদের নেতা, কংগ্রেসের নেতা রাহুল গান্ধী কেরলে দাঁড়িয়ে বলে দিয়েছেন। বলেছেন আরএসএস আর লেফট একইভাবে মানুষের কথা ছাড়া যাবতীয় তাত্ত্বিক জিনিসপত্র নিয়ে আলোচনা করে। আরএসএস চলে যায় হচ্ছে মানে 1500 বছরের মানে পেছনে, আর লেফট চলে যায় 2000 বছরের আগে, ভবিষ্যতের পৃথিবী কীরকম হতে পারে। ঠিক আছে, এবার কামিং ব্যাক টু মমতা ব্যানার্জি। আছে মোট 3500। হ্যাঁ, মাঝখানে আমাদেরকে ঘুরে বেড়াতে সেটা হচ্ছে যে দেখুন, স্ট্রিট ফাইটিং তো মমতা বন্দ্যোপাধ্যায়ের কোর পলিটিক্স। মমতা বন্দ্যোপাধ্যায় একটা তারিক আলীর বিখ্যাত বই আছে, সেটাও রাহুল গান্ধীর খুব বিখ্যাত বই, স্ট্রিট ফাইটিং ইয়ার্স, যেটা বিল ক্লিন্টনেরও খুব বিখ্যাত বই, মমতা বন্দ্যোপাধ্যায়ের খুব প্রিয় বই। তো তারিক আলী তো এই স্ট্রিট ফাইটিংয়ের জনক। তো মমতা বন্দ্যোপাধ্যায় এই আর্টটা জানেন। আপনি যদি আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের গোটা বক্তৃতাটা দেখেন, তিনি কিন্তু রাস্তায় নেমে গেছেন। 27শে জুলাই অমুক করতে হবে, অমুক দিন অমুক করতে হবে, প্রতি শনি রোববার এটা করতে হবে। এটা হচ্ছে মমতা, মানে বিজেপি যে, আমি বলবো বিজেপি যে ব্লান্ডারটা করলো, বিজেপি মমতা বন্দ্যোপাধ্যায়কে স্ট্রিট ফাইটিংয়ে নামিয়ে দিল, হুইচ শি ইজ বেস্ট। এক একজন একটা পলিটিক্স থাকে না, মমতা ব্যানার্জি স্ট্রিট ফাইটিংয়ের বেস্ট, সেই জায়গাটায় বিজেপি ঠেলে দিতে পারে। ঠেলে দেওয়ার দুটো মানে আবার কে যেন দেখলাম বলেছেন, একটা টেলিভিশনে দেখছিলাম, যে এটা থালায় প্লেটে করে সাজিয়ে দিল মমতা বন্দ্যোপাধ্যায়কে। কেন? প্রথম হচ্ছে এই মানে ভোটার তালিকা থেকে বাদ যাওয়ার ঘটনাটা, এটা এমন একটা আবেগ যে আবেগটা কি হবে সেটা এখনো কেউ আন্দাজ করতে পারছে না, এবং যখন মমতা ব্যানার্জি ওটাকে প্রভোগেট করছে। দ্বিতীয় কথা হচ্ছে, আচ্ছা প্রীতম, এই কবিতার লাইনটা পড়েছো? বধূ নেই সে গিয়েছে আউয়ের বিলে, বর নেই বর কোথা জগদ্দল মুনিশ মিছিলে। পড়নি? কারণ কিন্তু তোমার জানা উচিত এটা বিষ্ণুদের কবিতা, যে বিষ্ণুদের কথা দুর্গাপুরে বলেছেন। জানতেন না যে বিষ্ণুদের সারা জীবন বামপন্থী ছিলেন। তো তোমাদের বিজেপির সমস্যা যে বামপন্থী থাকলে বলা যাবে না নাকি? না না, বিষ্ণুদের তাহলে তো তোমাদের বিষ্ণুদের কবিতা পড়া উচিত ছিল। এবার বিজেপির সমস্যা হচ্ছে শ্রমিক ভট্টাচার্য আর দেবজিৎ সরকার ছাড়া যদি কাল থেকে শুভেন্দু অধিকারী জিজ্ঞেস করতে শুরু করে বিষ্ণুদেব কে, প্রেস কনফারেন্সই করবে না। আমি আসবো, একটা ছোট্ট বিরতি আমাকে নিতে হবে। ছোট্ট একটা বিরতির পর এ প্রসঙ্গে আলোচনায় ফিরছি, দেখতে থাকুন বাংলা বলছে। আজকের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্লোগান তৃণমূলের দর্শন, বাম বিজেপি বিসর্জন, একই সঙ্গে নিশানা করলেন বামেদেরও। দেখুন,
21-এর আগে বলেছিলাম খেলা হবে, এবার বলছি পদ্মফুল উপড়ে ফেলা হবে। ইডি আর নির্বাচন কমিশন নিয়ে কেন্দ্রকে তোপ আর পদ্ম উপড়ে ফেলার ডাক। এবারও খেলা হবার কথা তৃণমূল কংগ্রেসের গলায়। 1 ঘন্টার বেশি বক্তব্যে কেন্দ্র তথা বিজেপিকে তুলোধনা করতে ছাড়লেন না তৃণমূল নেত্রীও। বিজেপির পাশাপাশি বামেদেরও এক ব্র্যাকেটে রেখে মমতা বললেন, তৃণমূলের দর্শন বাম বিজেপি বিসর্জন। যারা কুৎসা করছে, চক্রান্তকারী, অপপ্রচারকারী, তাদের ইঞ্চিতে ইঞ্চিতে তৃণমূল কংগ্রেস জবাব দেবে। কাশ্মীরে জঙ্গিদের গুলিতে শহীদ জওয়ান ঝন্টু আলী শেখের পরিবারকে এদিন মঞ্চে সম্মান জানান মুখ্যমন্ত্রী। সেখানেই প্রশ্ন তোলেন কেন্দ্রের পাক নীতি নিয়ে। সরাসরি বলেন, আপনাদের নিয়ন্ত্রণ করে আমেরিকা, আপনাদের কন্ট্রোল করছেন আমেরিকান প্রেসিডেন্ট, আর আপনারা বড় বড় কথা বলছেন। আপনাদের কন্ট্রোল করছেন কে? কেন আপনারা পাক অধিকৃত কাশ্মীর দখল করতে পারলেন না এতগুলো রক্তের বিনিময়েও? কিসের হিন্দু আপনারা? 2026-এ আরো বেশি আসনে জেতার ডাক দিয়ে তোপ ডাকেন সিপিএম এর দিকেও। বলছে যারাই যাচ্ছে শহীদ দিবসে সবাই নাকি চোর ডাকাত। আমি বলি, তুমি মহারাজ সাধু হলে আজ আমরা চোর বটে। নরকঙ্কালের সরকার বাংলাটাকে শেষ করে দিয়েছিলে, রাম বাম শাম তিনটে হয়েছে একসাথে। পাল্টা তৃণমূলের জমানায় রাজ্য জুড়ে হিংসার দিকে আঙুল তোলে সিপিএম। মুখ্যমন্ত্রী কালীর নামে গলায় নরকঙ্কাল মালা পরছেন বলে কটাক্ষ করেন মোহাম্মদ সেলিম। নরকঙ্কালের সরকার ছিল, এখন বলছেন তিনি, উনি তো জয় মা কালী বলে প্রায় মোটামুটি নরমুন্ডের মালা অদৃশ্য পরে ঘুরে বেড়াচ্ছেন। প্রতিদিন তৃণমূলের অনেক নরমুন্ড আছে তার মালার মধ্যে। 26-এর আগে এটাই ছিল শেষ 21শে জুলাই। তাই এখান থেকে দলীয় কর্মীদের তৃণমূল নেত্রী বলেন, 2011-এ ক্ষমতায় এসে তৃণমূল বলেছিল বদলা নয় বদল চাই। তবে এবারের ডাক জব্দ হবে, তপ্ত হবে। বৃষ্টিহীন 21-এর সভায় মমতা বলেন, চোখে আগুন তাই জল নেই। কলকাতা টিভি। প্রীতম, আজকে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রশ্নটা তুলে দিলেন যে আমেরিকার প্রেসিডেন্ট নিয়ন্ত্রণ করে নরেন্দ্র মোদী সরকারকে। না দেখুন, পাক অধিকৃত কাশ্মীর কেন অকুপাই করা হলো না, কেন দখল করা হলো না? প্রথম কথা, যিনি দেশ বিরোধী সেই জন্য এসব কথা বলে। কিন্তু তার আগে যে একটু আগে আমি কথা বলার পর সবচেয়ে ইন্ডিজোটের কথা বললো একের পর এক, এখানে দেখবেন গতকাল, মানে আজকে 21 ছিল, গতকালই ওনার ভাইপো অলরেডি মিটিংয়ে বসেছিল ইন্ডিজোটে, যেখানে মুসলমান লীগও ছিল, আপনার কংগ্রেসও ছিল, সিপিএমও ছিল। তো তারা তো সেম ভাষায় কথা বলবেন, সেটা তো স্বাভাবিক কথা। এবার দেখুন, উনি যে দেশ বিরোধী, উনি যে আজকে বারবার ইন্ডিয়ান আর্মি থেকে শুরু করে ইন্ডিয়ান অফিসার থেকে শুরু করে বিক্রম মিস্ত্রি, এটা তো বিজেপির লোক না, এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার লোক, তারা বলেছে, তারপর ওনার বিশ্বাস হয়নি। এবার দেখুন, একটা লোক, উনিও তো এর আগেও বলেছেন যে না আমি ওনাদের হেল্প করেছি ইন্ডিয়াতে, সেটা তো উনি মানেননি। উনি মেনেছেন হচ্ছে যে ওনার নিজের পার্সপেক্টিভ যেটা বলতে হবে। এবং কেন বলবেন না? কে এই মমতা ব্যানার্জি, যিনি কয়েকদিন আগে যখন বিদেশের মাটিতে গেলেন, কেলক কলেজে নানা রকম বিজ্ঞাপন দিল, বিশাল নাকি উনি করে আসবেন, অনেক ইনভেস্টমেন্ট নিয়ে টিয়ে আসবেন নাকি, এসবটাকে বললো টুললো। তারপর ওখানে কি জিজ্ঞেস করলো, কেউ জিজ্ঞেস করলো ব্রিটিশ সাংবাদিক যে এখন তো যে ব্রিটিশ ইন্ডিয়াকে শাসন করলো তাদের থেকে ছাপিয়ে ইন্ডিয়ান ইকোনমি চলে যাচ্ছে। উনি বললো না না, আমি এটাতে ডিফার করছি। কোন ভারতবর্ষের কোন কনস্টিটিউশন শপথ নেওয়া, সে মন্ত্রী হোক, সিএম হোক বা যেই হোক, যারা কনস্টিটিউশন শপথ নিয়ে একটা জায়গা পৌঁছেছে, তিনি গিয়ে ভারতের বিরোধিতা করতে পারেন? কোন আপনার মুখ্যমন্ত্রী বা কোন প্রধানমন্ত্রী বা কোন লিডার আছে এরকম করতে পেরেছে? হ্যাঁ, করেছেন এই ইন্ডিজোটেরই আরেকজন, সে রাহুল গান্ধী গিয়ে জঙ্গিদের সাথে বসে বলেছিলেন যে আপনারা যেখানে ডেমোক্রেসি, যে আপনারা ইন্ডিয়ার ডেমোক্রেসি আপনারা না করেন। এবং ধরুন আজকে কবে কোন জঙ্গির সঙ্গে রাহুল গান্ধী বসেছিলেন? যে যারা আপনার যারা বিএনপি থেকে শুরু করে লন্ডনে মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন নেমেছিলেন এবং যেদিন শিল্পপতিদের সাথে বৈঠক করেছিলেন, সেটা ইন্ডিয়ান হাই কমিশনে হয়েছিল। সে বিক্রম দোলাইস্বামী অর্গানাইজ করেছিল। আমি কেলগের কথা বললাম, ইউনিভার্সিটি, সেখানে খুঁজে পেয়েছে কথা বলছি, কথা বলা হচ্ছে না, মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা বলা হচ্ছে না। ইন্ডিজোট, আপনারা মমতা বন্দ্যোপাধ্যায় বই পড়ে এখানে বসে বিজেপি করেন, কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায় বই পড়ে বিজেপি এখানে হয় পশ্চিমবঙ্গে। আমরা জানি রাহুল যেদিন এই 21শে জুলাই, সেদিন আমরা দেখেছি যে
বিজেপি যুব মোর্চার তরফ থেকে উত্তরকন্যা অভিযানের ডাক দেওয়া হয় এবং সেটাও আইন আদালত অবধি গড়ায়, তার পারমিশন ইত্যাদি শর্ত সাপেক্ষে অনুমতি মেলে এবং আজকে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি উত্তরকন্যা অভিযান করে। অন্যদিকে বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য তিনি এই প্রসঙ্গে কি বলেন একটু শোনাব। জুলাইকে সফল করবার জন্য যেভাবে সরকারি প্রচেষ্টা হয়, আগামী দিনে 2026 সালের জুলাই মাসে আপনি শাসক কিংবা বিরোধী কোনো দলের পক্ষ থেকে এ ধরনের কোনো পদক্ষেপ নেওয়া হবে। পরিবর্তনের পর যে নতুন সরকার আসবে তারা স্কুল বন্ধ রাখবে না, তারা জোর করে সমস্ত বাস তুলে দেবে না, মানুষকে যেতে বাধ্য করবে না, এবং যারা বিরোধী অবস্থাতে থাকবে তাদের সেই শক্তি থাকবে। সামনের বার থেকে এরকম ভাবে আপনার 21শে জুলাই করতেই পারবেন না এই বহরে এমনটাই দাবি শ্রমিক ভট্টাচার্যের। মানে এই কথা শুনে ঘোড়াও আসবে। মানে শ্রমিক ভট্টাচার্য নিজে অন্তত 6-7 বার দাঁড়িয়েছেন, তার মধ্যে 6-7 বারই একবার বসিরহাটে উপনির্বাচন ছাড়া সববার হেরেছেন। তো উনি এরকম একটা মন্তব্য করবেন। আজকের যে জনসংখ্যা, যে আকার, যে আয়তন, যে বিশালতা, যে ব্যাপকতা আজকের জমায়েতে 21শে জুলাই হয়েছে, আজকের পর থেকে তো আর কোনো ডাউটই থাকা উচিত না যে 2026-এ হ্যাভক মার্জিন নিয়ে মমতা ব্যানার্জি চতুর্থবার। শুধু জনসমাবেশের উপর, জনসমাগমের উপর ভিত্তি করে কি এই কনফিডেন্স আনা যায় বৈশ্যানরদা? আমি জাস্ট একটু স্মরণ করিয়ে দেবো যে 2011 সালে যদি আমরা দেখি যে যখন লেফটের ব্রিগেড হয়েছিল সেই সময় হিউজ জনসমাগম হয়েছিল। এছাড়াও একাধিকবার দেখা গেছে যে সবসময় যে জনসমাগম সেটা ভোটে ট্রান্সলেটেড হয় এমনটা নয়। হ্যাঁ, ডেফিনেটলি 2021 পরবর্তী সময়ে সাগরদিঘি ছাড়া মোটের ওপর সমস্ত রকমের ভোটে, সমস্ত স্তরের ভোটে আপনাদের জয়যাত্রা সেটা অব্যাহত থেকেছে। আমি এইটুকু মানে জানি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার বা মমতা ব্যানার্জির দল, আমরা যারা আছি তারা বুথ লেভেল পর্যন্ত যে সংগঠন বা যেভাবে মানুষের সঙ্গে যোগাযোগ আছে, প্রতিনিয়ত বিভিন্ন সামাজিক প্রকল্পের মধ্যে, বিভিন্ন গভর্নমেন্টের কাজের মধ্যে যেভাবে মানুষকে ব্রিজ হিসাবে পার্টি কাজ করেছে, সেখানে দাঁড়িয়ে অন্য কোনো রাজনৈতিক দল এই মুহূর্তে 82,000 বুথে সেইভাবে সংগঠন আছে বলে আমার জানা নেই। গুরুত্বপূর্ণ পয়েন্ট। আমি সায়নের কাছে আসি। এখানে সায়ন, মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বলেছেন যে সিপিএম কে শূন্যে আছে, মহাশূন্যে চলে যাবে এবং একই সঙ্গে নরকঙ্কালের সরকারের প্রসঙ্গ মনে করিয়ে দিয়েছেন। মপিয়াদি, প্রথম কথা হচ্ছে স্বাভাবিকভাবেই সিপিআইএম বিধানসভায় না থাকলেও সিপিআইএম যে ওনার পথের কাঁটা বা সিপিআইএমকে একটু সমালোচনা করতে হবে সেটা স্বাভাবিক। 9ই জুলাই বিজেপির কেন্দ্রের সরকারের বিরুদ্ধে ধর্মঘট ডেকেছিল লাল ঝান্ডার 10টা সংগঠন। বিজেপি পথে নেমে ভাঙতে যত না চেয়েছে তার চাইতে বেশি তৃণমূল পথে নেমে সেই আন্দোলনকে ঠেকাতে চেয়েছে, সেই বন্ধকে ঠেকাতে চেয়েছে। 1 নম্বর কথা। 2 নম্বর কথা, একটু আগেই যে আলোচনা এখানে হচ্ছিল যে রাজ্যের মুখ্যমন্ত্রী আজকে বলেছেন আমাদের দেশের সরকার এই মুহূর্তে ট্রাম্পের, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অঙ্গুলি হেলনে চলছে। একদম ঠিক কথা, কিন্তু এ কথাও কি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে ভুলে যেতে পারেন? মপিয়াদি, তোমারও নিশ্চয়ই মনে আছে 2009, 2010, 2011 হিলারি ক্লিন্টন সেই সময় আমেরিকা যুক্তরাষ্ট্রের তরফ থেকে এই একটা ছোট্ট অঙ্গরাজ্য পশ্চিমবাংলায় একটা 34 বছরের বামফ্রন্ট সরকারকে উৎখাত করবার জন্য তার যে প্রতিনিধি দল তার সাথে মিটিং করেছিলেন এবং বামফ্রন্ট চলে যাওয়ার পরে কার্যত সম্বর্ধনা দেওয়া হয়েছিল, প্রেস করা হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়কে। 3 নম্বর কথা, এখানে যিনি সাংবাদিক বসে রয়েছেন সুমন বাবু খুব সুন্দরভাবে বললেন আসলে বামফ্রন্ট সরকারের 34 বছরের রেজিম সেটাকে উৎখাত করার জন্য হিলারি ক্লিন্টন তিনি প্রতিনিধি দল পাঠিয়েছিলেন। এই তথ্যটা সম্পর্কে আমি বিস্তৃত হতে পারি, এটা যদি একটুখানি আলোকপাত করো, এটা আমি ঠিক মনে করতে পারছি না। 100 বার আলোকপাত করবো মানে ডায়মন্ড হারবারের মিটিং হয়েছে, ডায়মন্ড হারবার লোকসভার অন্তর্গত একটি জায়গায় মিটিং হয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের একদম ক্লোজ এড একজন চিত্রশিল্পী, তার বাগান বাড়িতে বসে মিটিং হয়েছে, তো সর্বদা আলোচনা হয়েছে মৌপিয়া দিয়ে, তো আর লুকানো সত্য আমি দেখি সুমন দা সিনিয়র জার্নালিস্ট বলতে চাইছিলেন যে সিপিআইএম
সুমন বাবু যে কথা বলতে চাইছিলেন এসআইআর নিয়ে সিপিআইএম ঘরে ঢুকে বসে আছে, স্বাভাবিকভাবে উনি দেখতে পান না, সিপিআইএম রাস্তায় নামলে দেখতে পান না, বাঙালি পেটানো হচ্ছে সিপিআইএম রাস্তায় নামছে দেখতে পাচ্ছেন না। 8ই আগস্ট, আগামী 8ই আগস্ট গোটা দেশ জুড়ে সিপিআইএম দেশব্যাপী বিপুল আকারে মানুষকে নিয়ে রাস্তায় নামার ডাক দিয়েছে লাল ঝান্ডার ইয়েতে, সেও সুমন বাবুর নজরে পড়ে না। কিন্তু মপিয়াদি একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আমি খালি এখানে মনে করিয়ে দিতে চাই, আজকে ভারতবর্ষে যা কিছু হচ্ছে, বিজেপি যা কিছু করছে, আরএসএস এর মস্তিষ্ক প্রসূত। 21শে জুলাইয়ের মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায় সিপিআইএম কে গালিগালাজ করতে পারেন, কিন্তু আরএসএস এর নাম একবারের জন্য মুখে আনতে পারবেন না, কারণ আরএসএসই বাঁচিয়ে রেখেছে পশ্চিমবাংলার বুকে তৃণমূলকে। সিপিআইএম এর উপর রাগ তো স্বাভাবিক, চুরি দুর্নীতি আমরা ধরেছি, আর এই মোদী অমিত শাহ সিবিআই আর ইডি এদেরকে বাঁচিয়েছে বারংবার। এই প্রশ্ন আজকে মমতা বন্দ্যোপাধ্যায় তুলেছেন যে সিপিএম এর যারা চুরি করেছিল তারা কোথায় অ্যারেস্ট হয়েছে। এক সেকেন্ড তাতে কজন অ্যারেস্ট হয়েছে কেটে গেল, শুনতে পাচ্ছ? আমাকে বলছো? হ্যালো, হ্যাঁ মমতা বন্দ্যোপাধ্যায় এটাও বলেছেন যে সিপিএম এর যারা চুরি করেছিল তাদের কজন অ্যারেস্ট হয়েছে। সিপিএম এর যারা চুরি করেছিল তাদেরকে ব্ল্যাকমেল করে নিজের দলে নিয়ে নিয়েছে আমরা বের করে দেওয়ার পরে। ঋতব্রত ব্যানার্জি, আব্দুল রেজ্জাক মোল্লা প্রয়াত হয়েছেন, এমন প্রচুর এক্সাম্পল রয়েছে। শোনো, এসব গল্প দেওয়া বন্ধ করা উচিত। গতবার বললো বিকাশ বাবু নাকি কি জন্মসত্ত্বে দুর্নীতি করেছে, জন্ম সার্টিফিকেট দেওয়া হয় তাতে নাকি দুর্নীতি করেছে, গতবারের গল্প। 2011 সালে বলেছিল ফাইল খুললে গৌতম দেব জেলে ঢুকে যাবে। এসব গল্প কথা বন্ধ করা উচিত। এমন একজন রাজ্যের মুখ্যমন্ত্রী যার সাগরেদরা জেল খাটছে। এক সেকেন্ড দেখুন, যেটা উনি বললেন যে 2009 বা 11-তে হিলারি ক্লিন্টন এসে পশ্চিমবঙ্গে ক্ষমতা বদলে সাহায্য করেছেন, এটা আপনারও মনে নেই, আমারও মনে নেই। কিন্তু তাহলে তো জরুরি প্রশ্ন কংগ্রেসের দিকে উঠবে, কারণ 9 লোকসভা এবং 11-তে কংগ্রেস তৃণমূলের জোট সঙ্গী ছিল। তার মানে কি হিলারি ক্লিন্টন বা আমেরিকার নির্দেশে রাহুল গান্ধী চলে, এটা কি শান ব্যানার্জি বলতে চাইছেন? তাহলে তো পশ্চিমবঙ্গে আর সায়নদের কোনোদিন আসলে সাথে হাঁটা উচিত না। এরকম অভিযোগ তো নরেন্দ্র মোদীও রাহুল গান্ধীর সম্পর্কে করেন, এরকম সাহস তো নরেন্দ্র মোদীও রাহুল গান্ধী সম্পর্কে দেখান। তুমি বলো, এই যে ধরো যে আমরা বড় যে ইন্ডি জোট, তুমি আগে জোটের সবার নাম জানতে আগে তোমাকে জোট করে এবং কোন ইনভেস্টিগেশন কোন যে এত কোটি কোটি টাকা খরচ করে যে করেছিল তার কোনো রিপোর্ট আসছে? আজ অবধি কোনো রিপোর্ট আসেনি। এই 100% ইন্ডি জোট, সিপিএম, তৃণমূল, কংগ্রেস, আচ্ছা হয়েছে, আচ্ছা ঠিক আছে, সাথে মুসলিম লীগ আছে। শুনলাম আমি তো মুসলিম লীগের সাথে মুসলিম লীগের সাথে শ্যামাপ্রসাদ একটা গভর্নমেন্ট করেছে, মুসলিম লীগের সাথে আমরা গভর্নমেন্ট করছি। আপনি শুনতে পাচ্ছেন আমার কথা? আচ্ছা সুমন বাবু আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ বলুন। 2009 আর 11-তে দুটো ঘটনা মনে করিয়ে দিচ্ছি। 2009 আর 11-তে যদি হিলারি ক্লিন্টন এটা করে থাকে তাহলে তার দায় তো সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধীর উপর বর্তায়। শুনুন সুমন বাবু শুনুন, তৃণমূলের মুখপাত্রের মতো আচরণ না করে না, এটা তৃণমূলের মুখপাত্র না, এটা আপনাদের সোশ্যাল মিডিয়ায় যেসব আজগুবি কথাগুলো বলেন সেগুলো দয়া করে দায়িত্ব সম্পন্ন চ্যানেলে এসে বলবেন না। মাওবাদীদের পশ্চিমবাংলায় মাথাছাড়া দিয়ে এটা অস্বীকার করতে পারেন? একটা সরানোর জন্য ডান বাম অতি ডান সবাইকে এক জায়গায় করেননি। কি বলছেন আপনি? কি বলছেন? অতি ডান বিজেপি শুনুন না একটু দয়া করে। ডোনাল্ড ট্রাম্প 5টা জেট নাকি শুট ডাউন হয়েছে সেটা নিয়ে আলোচনা করেছেন। রাহুল গান্ধী তো প্রশ্ন করেছেন, নরেন্দ্র মোদী আপনি বলুন না, পার্লামেন্টে তো বলছেন না কোনো কথা, কেন বলছেন না? বিজেপির কি বলতে সমস্যা হচ্ছে? 2 নম্বর কথা, আমার না এত আলোচনার পরে আমার একটা ছবি মনে পড়ছে, জাগদীপ ধানকার, হেমন্ত বিশ্ব শর্মা, মমতা বন্দ্যোপাধ্যায় একসাথে মিটিংয়ে বসে, এটা খুব মনে পড়ছে আজকের দিনে। তার সাথে এটাও মনে পড়ছে যে আজকে তৃণমূল বিজেপি যতই চেঁচামেচি করুক না কেন, পশ্চিমবঙ্গে সারদা নারদা চোরদের থেকে শুরু করে 101 চোর, ঠিক আছে,
ওই যতই ওই ক্যামেরা দেখান, আপনার দলে যে বড় চোরটা আছে, আপনার দলে যে বড় চোরটা আছে, স্ক্যাম মার্কা চোর আছে, সেই বিজেপির যে বড় চোর, বিজেপির পার্টিতে যে বড় চোর আছে সেটা আমরা জানি। সিবিআই চার্জশিটের নাম আছে, তার পরিবারের লোকজনের নাম আছে, বিজেপি নেতাদের নাম আছে, সেগুলো সিবিআই কে দিয়ে বলুন। পশ্চিমবঙ্গে সারদা চোরদের ধরতে বলুন, কেন ধরতে বলছেন না? অভয়া তদন্ত কেন করছেন না? সিবিআই কে দিয়ে ঘুম পাড়িয়ে রাখলেন। কয়লা চুরি, বালি চুরি থেকে শুরু করে শিক্ষা চুরি, এই 26,000 যারা ছেলে মেয়েদের চাকরি গেল তারা পশ্চিমবঙ্গের বাঙালি নয়। আপনারা তৃণমূল এবং বিজেপি পশ্চিমবঙ্গের ভবিষ্যৎকে শেষ করার মূল কারিগর। এজেন্সি নিয়ে আবার এই কংগ্রেস ইন্দিরা গান্ধীর নাম শুনেছেন? শোনেননি? ডাব্লিউসি ব্যানার্জির নাম শুনেছেন? প্রথম কংগ্রেসের সভাপতি, তার বাড়ির অবস্থাটা দেখে আসুন গিয়ে। আমরা বলছি খুব পরিষ্কার কথা। এক সেকেন্ড আমার বৈশাদার কাছে প্রশ্ন। বৈশাদা কিন্তু আমি দেখলাম যে বৈশাদার আগে প্রীতমকে জিজ্ঞেস করা, আমি একটু চেক করলাম শিলচরে আপনাদের নাম শুনেনি কথা বলছি তো, মানে সংখ্যা তত্ত্ব পরিসংখ্যান প্রীতম থামতে বলেছি। এক সেকেন্ড আশুতোষ, আমার বৈশাদার কাছে প্রশ্ন যাচ্ছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে কিন্তু এই বার্তাটাও ছিল তার তরফ থেকে যে আত্মসন্তুষ্টি যেন না আসে, সেটা সম্পর্কেও সতর্ক থাকতে হবে। আমরা এই পর 2021-এর ইলেকশনের আগে আপনাদের জন্য একটা বড় কশন ছিল 2019-এর রেজাল্ট, কিন্তু যেটা আমি আগেও বললাম যে সাগরদিঘি ছাড়া আপনাদের মাথা ব্যথার কোনো কারণ অন্তত ইলেকশনগুলোতে হয়নি, তার রেজাল্টের পরিপ্রেক্ষিতে হয়নি। এটা অভিষেক ব্যানার্জি ঠিকই বলেছেন, কারণ ওভার কনফিডেন্স কোনো সময় থাকা উচিত না। নির্বাচনে লড়তে হবে, নির্বাচনের প্রতিটি বুথে আমাদের যেমন দরকার আছে। সঠিক তৃণমূলের কথাও বলেছেন, সেটাও একটু বলুন। দাঁড়ান, আপনি তো আমার কোশ্চেন করলো আমাকে, উত্তরটা আপনি মাঝখানে ঢুকে যায়। আমি বলছি যে আপনারা কি আবার তৃণমূলে যাবেন? একটু বলতে দাও। এবার মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা বলেছেন সে সঠিকভাবেই বলেছেন যে কোনো ওভার কনফিডেন্স হওয়ার দরকার নেই। আমাদের বুথভিত্তিক সংগঠন আছে এবং আমরা প্রত্যেকটা ইস্যুতে পাবলিকের কাছে রয়েছি। গভর্নমেন্টেরও বিভিন্ন প্রকল্প সব পাবলিককে টাচ করেছে, সুতরাং আমরা মানুষের কাছে যাব। এবং আজ সাম্প্রতিককালে যে ঘটনাগুলো ঘটছে, সাম্প্রতিককালে যে বাঙালিদের উপর অত্যাচার হচ্ছে, এই ইস্যুটাও আমরা মানুষের কাছে পৌঁছাবো। তারপর মানুষ নিশ্চিত আমাদের সঙ্গে থাকবে। এমনি মানুষ সারা বছর 365 দিন সবসময় তৃণমূল কংগ্রেসকে পায়, অন্য রাজনৈতিক দল আপনার টেলিভিশন চ্যানেলে এসে চিৎকার করে, কিন্তু এলাকাতে কেউ নেই, বুথ লেভেলে কেউ নেই। তো সেই জন্য আমি এইটুকু বিশ্বাস করি এবং মানুষ দেখেছে। বেহালার বিধায়ক 3 বছর ধরে জেলে বসে আছে। আরে বেহালার কাউন্সিলর আছে, বেহালায় আমাদের অর্গানাইজেশন আছে, আপনাদের কে আছে বলুন তো? আপনারা তো জমানার জব্দ হওয়া পার্টি, আপনি এত কথা বলছেন কেন? কতবার জমানার কোন সিটে জমানার পাঠিয়েছেন বলুন তো? আপনি জমানার জমানার জব্দ হওয়া পার্টি, পাখি হয়ে গেছে, বিলুপ্ত প্রজাতির পাখি। যেন কি আছে আপনি টেলিভিশন চ্যানেলে আপনার ভাইপো মিটিং করলো কেন? আপনার না আপনার দলের ভাইপো আর কি। এক সেকেন্ড, সুমনদার কাছে আমরা সবশেষে এটাই প্রশ্ন যে সুমনদা আজকের এই 21শে জুলাইয়ের আজকের যে সভা তৃণমূল কংগ্রেসের, তার টেক অওয়েটা কি? অর্থাৎ আরো কি নিশ্চিত হয়ে যাওয়া গেল যে এই ইস্যুটাই, এই SIR, আমরা দেখেছি যে দুদিন আগেই যে ইন্ডিয়া অ্যালায়েন্সের যে মিটিং হয়েছে সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় SIR প্রসঙ্গ তুলেছিলেন, যাতে MA বেবি থেকে শুরু করে সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী থেকে শুরু করে উদ্ধব ঠাকরে থেকে শুরু করে সবাই ছিলেন। আমার এক সেকেন্ড, আমার এখানে আপনার কাছে প্রশ্ন যে তাহলে কি বাঙালি অস্মিতার প্রশ্নে 2026-এর ভোটটা হতে চলেছে? আপনি শুভেন্দু অধিকারীর যে বাইটটা শোনাচ্ছিলেন, তারপরে শুভেন্দু অধিকারী পেছনে হাত দিয়ে বলবেন এই যে আলী হোসেন বা মাফুজা খাতুন, তাদের কিন্তু কোনো চিন্তা নেই। আমি যতদূর জানি শুভেন্দু অধিকারী গত 4 বছরে আলী হোসেন বলে কেউ সংখ্যালঘু মোর্চার প্রেসিডেন্ট ছিল সেটাই জানতো না। এই যেই বাঙালি অস্মিতার দাবি এসে গেল, বাঙালি অস্মিতার লড়াই এসে গেল, শুভেন্দু আর হিন্দু ভোটের কথা বলছে না, এখন মিলিত ভোটের কথা বলছে। হঠাৎ তার দেশপ্রেমী মুসলিমদের কথা মনে পড়ে গেছে।
আপনি যদি মনে রাখেন, এই শুভেন্দু বলেছিলেন সবকা সাথ সবকা বিকাশ আমাদের এজেন্ডা নয়, মুসলমানরা আমাদের ভোট দেয় না, ওদের কথা ভাবার দরকার নেই। আপনি আবার বাইটটা পরে আরেকবার দেখাবেন, যে বাইটটা দেখবেন আবার, আমি বাইটটা খুব ভালো করে শুনেছি। বাইটে বলছেন যে আলী হোসেন এবং মাহফুজা খাতুন যে সে নেত্রী নন, সিপিএমের থেকে এসে বড় নেত্রী ছিলেন, সে তাকে গত 4 বছরে বিজেপি কি করেছে। এখন বিজেপিকে পুরো ডিজাইনটা আবার চেঞ্জ করতে হচ্ছে। এবং প্রীতম যতই দুঃখ পাক, হাত তুলুক, প্রীতম তো শ্রমিকদার মতো বিষ্ণুদের কবিতা, শক্তি চট্টোপাধ্যায়ের কবিতা কিছুই বলতে পারবে না। এবার বাঙালি প্রশ্নে যদি পাড়ায় পাড়ায় লোকে ধরাই একটা কবিতা বলতো, একটা বাংলা সিনেমার নাম বলতো, ও তো ভোজপুরি আমাদের নাম বলতে হবে ম্যাক্সিমাম, কি করবে? আসলে আমরা শুভনন্দন বলতে পারবো না, যে শুভনন্দনটা এখন সুমন দাদের শুনতে হয় তার জন্য। কিন্তু আজকে ভাগ্যের পরিহাস, আজকে দেখুন যেই জন্য মমতা ব্যানার্জি আন্দোলন, আজকে অন্তত 2 থেকে 3 জন বিজেপিতে যোগ দিয়েছিলেন এমন কোট আনকোট সেলিব্রিটি যাদের আজকে 21শে জুলাইয়ের মঞ্চে দেখতে পাওয়া গেছে। না, যোগ দেননি, প্রার্থী হয়েছিলেন, প্রার্থী ছিলেন। দেখুন সেটা তো ডেমোক্রেসি, কে কোথায় যাবে সেটা তো তাদের ব্যাপার। কিন্তু কথাটা হচ্ছে আজকে দেখুন ডেমোক্রেসিতে এখন ইন্ডি জোটে এখানে যে আপনারা যার বিরুদ্ধে কথা বলেছেন গতকালই একসাথে বসে মিটিং করেছিলেন, গতকালই তো, সুতরাং এটা তো হয়। কিন্তু কথাটা হচ্ছে যে ভাগ্যের পরিবার, তার জন্য মমতা ব্যানার্জি 21শে জুলাই আন্দোলন করেছিলেন যে স্বচ্ছ ভোটার তালিকা করার জন্য। সেই স্বচ্ছ ভোটার তালিকা আজকে যখন বিহারে হচ্ছে, যখন এখানে মমতা ব্যানার্জির পেট গরম হচ্ছে, পুরো তৃণমূল কংগ্রেসের পেট গরম হচ্ছে, তার কারণ হচ্ছে যে অস্বচ্ছ ভোটার তালিকা তৈরি করে রেখেছে, তাহলে সেটা মমতা ব্যানার্জিও জানেন যে তাদের ভোটেই বারবার জিতছে। এবং সেই জন্য যখন সেটা ইলেকশন কমিশন আপনার একটা অটোনমাস বডি, তারা যখন একটা নিজের প্রক্রিয়া করছে তখন আমাদের প্রবলেম হচ্ছে। ওরা দেশ বিরোধী লোকজনের জন্য আরো কমে বলছি, 1 সেকেন্ড ভাই, যেটা হচ্ছে যে আজকে টেকআওয়ে কি, 1 সেকেন্ড, আরে ভাই বলেছি তুমি শুনতে পাবে, মানে লাগছিল শুনতে পাবে। আচ্ছা বলছি প্রীতম প্লিজ, দেখো একটা কথা বলি, আজকে উত্তর তোমরা দেবে, শুভেন্দু দাকে জিজ্ঞেস করে উত্তর দেবে। এবারে ব্যাপার যেটা হচ্ছে টেকআওয়ে কি, ডোনাল্ড ট্রাম্পের সাথে মিটিংটা বলো না, টেকআওয়ে কি, টেকআওয়ে কি, টেকআওয়ে কি, মাফিয়া টেকআওয়ে কি, এটা জিজ্ঞেস করছো। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন ওনার বই বেশি করে পড়তে। এখন ব্যাপার হচ্ছে ওনার যে বই বেশি করে পড়তে, ওনার বই বেশি করে পড়তে বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু পড়াবেটাকে 26,000 চাকরি চলে গেল, এখন স্কুল বন্ধ পশ্চিমবঙ্গে, এবং এই চাকরি চোরদের ব্যাকডোর দিয়ে হেল্প করছে কেন্দ্রের সংস্থা বিজেপি রান সিবিআই। এই হচ্ছে সমীকরণ পশ্চিমবঙ্গে, এটা আমরা ভালো করে বুঝতে পারছি। এর কংগ্রেসে কি আছে? আমাদের সময় একদম শেষ, আমাদের সময় একদম শেষ। কথা হচ্ছে তাহলে বাঙালি অস্মিতার উপর দাঁড়িয়ে 2026-এর ভোট সংগঠিত হতে চলেছে। প্রধানমন্ত্রীর এইবার রাজ্যে এসে যে বক্তব্য, সেটা থেকে এটাও স্পষ্ট যে বাঙালি অস্মিতা প্রশ্নেও তারা সেরকমভাবে মোকাবিলা করার জন্য সেই রাস্তাটা নিচ্ছেন, যে কারণে জয় মা কালী, জয় মা দুর্গা থেকে শুরু করে নরেন্দ্র মোদীর গলায় বিষ্ণু দে থেকে শুরু করে কাদম্বিনী গাঙ্গুলি, এই বাঙালি অস্মিতার প্রশ্নে সত্যি কি এই যে মেরুকরণ, বাঙালি অস্মিতার প্রশ্নে মেরুকরণ, সেই মেরুকরণ দেখতে চলেছি আমরা নির্বাচনী ময়দানেও? তার উত্তর ভবিষ্যতেই পাওয়া যাবে। আপাতত বাংলা বলছে এখানে শেষ করছি, দেখতে থাকুন কলকাতা টিভি।